আগস্টের অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেহেতু ক্লাস থেকেই জুলাইয়ে রাজপথে নেমে গিয়েছিলাম। নেপালের তরুণদের ঐতিহাসিক জয়, সমতলে হোঁচট খেল বাংলাদেশের এনসিপি। কেন এই ভরাডুবি? ইতিহাস মাঝে মাঝে অদ্ভুত এক আয়নার মতো কাজ করে, যেখানে একটি দেশের প্রতিচ্ছবি হুবহু দেখা যায় হাজার মাইল দূরের অন্য একটি দেশের রাজপথে। একটি স্ফুলিঙ্গ কিভাবে সীমানা পেরিয়ে অন্য দেশের রাজনীতির দাবানল হয়ে ওঠে, তার সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ আজ আমাদের চোখের সামনে। একটু পেছনে ফিরে তাকাই। সময়টা 2024 সালের জুলাই আগস্ট। বাংলার রাজপথে তখন বারুদের তীব্র গন্ধ, চারদিকে মুহুর্মুহু গুলির শব্দ, আর তারুণ্যের আকাশ কাঁপানো স্লোগান, দফা 1, দাবি 1। জেনজি বা এই নতুন প্রজন্মের বুকের তাজা রক্তে, তাদের অদম্য সাহসের সামনে সেদিন ভেসে গিয়েছিল দীর্ঘ 1.5 দশকের একটি সর্বগ্রাসী শক্তিশালী স্বৈরাচারী ব্যবস্থা। 5ই আগস্ট পতন হয়েছিল দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের। কিন্তু ইতিহাসের চাকা এখানেই থেমে থাকেনি। ঠিক তার 1 বছর 1 মাস পর হিমালয় কন্যা নেপালের চিত্রটাও হয়ে উঠল অবিকল এক। ঢাকার রাজপথের সেই বিপ্লবের স্ফুলিঙ্গ যেন উড়ে গিয়ে পড়ল কাঠমান্ডুর বুকে। সেখানেও ঠিক একই কায়দায়, একই রকম এক অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অহংকার। ক্ষমতা ছাড়তে বাধ্য হল নেপালের প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তি। বিপ্লব তো হলো, কিন্তু বিপ্লবের পর কি? বন্দুকের নল বা রাজপথের স্লোগান দিয়ে স্বৈরাচার হটানো যায় ঠিকই, কিন্তু একটি ধ্বংসপ্রাপ্ত দেশ নতুন করে গড়তে তো প্রয়োজন ব্যালট বাক্সের ম্যান্ডেট, প্রয়োজন রাষ্ট্র পরিচালনার বৈধ চাবিকাঠি। আর ঠিক এখানেই এই ব্যালট বাক্সের সামনে এসে দুই দেশের তরুণ প্রজন্মের সামনে শুরু হয় ইতিহাসের সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা। অভ্যুত্থানের পর রাজনীতিতে কাঠামোগত পরিবর্তনের ডাক দিয়ে দুই দেশেই আত্মপ্রকাশ করে তরুণদের রাজনৈতিক দল। বাংলাদেশে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, আর নেপালে তরুণেরা ভরসা রাখে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি এর উপর, যে দলটি 2022 সালে গঠিত হলেও মূলত এই অভ্যুত্থানের মধ্য দিয়েই ক্ষমতার কেন্দ্রে উল্কার মতো ছুটে আসে। নেপালের তরুণেরা বাংলাদেশের পদাঙ্ক অনুসরণ করে বিপ্লব করেছিল ঠিকই, কিন্তু যখন ভোটের মাঠের হিসাব এলো, যখন ব্যালট বাক্স খোলা হলো, তখন ঘটল এক অবিশ্বাস্য এবং চরম বিপরীত ঘটনা। যেখানে বাংলাদেশের তরুণদের দল এনসিপি নির্বাচনের মাঠে আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়ল, সেখানে নেপালের তরুণ নেতা বালেন্দ্র শাহের দল আরএসপি বিপুল ভোটে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের পথে। নেপালের জেনজিরা আজ সদর্পে দেশ পরিচালনার স্টিয়ারিং হুইল নিজেদের হাতে তুলে নিয়েছে। কিন্তু কেন? একই প্রেক্ষাপট, একই রক্তক্ষয়ী বিপ্লব, একই জেনজি প্রজন্মের আকাঙ্ক্ষা। তবুও ভোটের মাঠে নেপাল পারলে বাংলাদেশ কেন পারল না? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের প্রতিটি চায়ের কাপে আজ একটাই প্রশ্ন: কোথায়, কোন জাদুকরী ভুলটি করেছিল বাংলাদেশের এনসিপি? চলুন দক্ষিণ এশিয়ার এই রোমাঞ্চকর রাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল আজ পরতে পরতে বিশ্লেষণ করা যাক। প্রথম অধ্যায়, রাজনৈতিক জোটের ফাঁদ এবং আদর্শিক দ্বন্দ্ব। রাজনীতিতে আবেগ দিয়ে বিপ্লব করা যায়, কিন্তু ব্যালট বাক্স জিততে লাগে নিখুঁত কৌশল আর নিশ্ছিদ্র সংগঠন। নেপালের আরএসপি প্রথম দিন থেকেই একটি অত্যন্ত কঠিন কিন্তু যুগান্তকারী ঘোষণা দিয়েছিল: তারা এককভাবে লড়বে। কোনো পুরনো দুর্নীতিগ্রস্ত বা প্রথাগত দলের সাথে তারা হাত মেলাবে না, এবং তারা সেই কথা অক্ষরে অক্ষরে রেখেছে। প্রথাগত পুরনো রাজনৈতিক দলগুলোকে তারা একাই ভোটের মাঠে তুলোধুনো করে ছেড়েছে। কিন্তু বাংলাদেশের চিত্রটা কি ছিল? এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি শুরুতে বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছিল তারা এককভাবেই নির্বাচনে লড়বে,
কোনো পুরনো রাজনৈতিক দলের সাথে আপোষ করবে না। দেশের তরুণ সমাজও তাদের এই ঘোষণায় দারুণ আশাবাদী হয়ে উঠেছিল। কিন্তু ভোটের হাওয়া যখন বইতে শুরু করলো, বাস্তব রাজনীতির কঠিন সমীকরণের সামনে নিজেদের সেই সিদ্ধান্তে অটল থাকতে পারল না এনসিপি। তারা হাঁটল চরম এক বিপরীত পথে। তারা জোট বাঁধল দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি সিদ্ধান্তই যেন এনসিপির রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি উল্টে দিল। তিনশো আসনের মধ্যে তারা জামায়াতের সাথে রফা করে মাত্র 30টি আসনে নির্বাচন করার সুযোগ পেল। আর দিন শেষে ফলাফল কি দাঁড়ালো? সেই 30টির মধ্যে তারা জয় পেল মাত্র 6টি আসনে। একটি রাষ্ট্রব্যাপী বিপ্লবের নেতৃত্ব দেওয়া দলের জন্য এই ফলাফলকে রাজনৈতিক পণ্ডিতরা বিপর্যয় ছাড়া আর কিছুই বলতে নারাজ। কিন্তু কেন এমন হলো? বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই ভরাডুবির পেছনে মূল কারণ তাদের চরম সাংগঠনিক দুর্বলতা। তারা 5ই আগস্ট মানুষের যে আকাশচুম্বী আবেগ পেয়েছিল, সেই আবেগকে ভোটের বাক্সে রূপান্তর করার জন্য যে দেশব্যাপী তৃণমূল পর্যায়ের সুসংগঠিত নেটওয়ার্ক দরকার, সেটি তারা তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এনসিপির নেতারা ভোটের আগে দেশময় ছুটে বেরিয়েছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষের সাথে নিবিড় রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারেননি। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণটি হল মনস্তাত্ত্বিক। জামায়াতের সাথে তাদের এই জোটের কারণে এনসিপি তাদের সেই সব আধুনিক তরুণ ও সাধারণ ভোটারদের সমর্থন পুরোপুরি হারিয়েছে, যারা সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখেছিল। জেনজি প্রজন্ম চেয়েছিল এমন একটি দল যার উপর পুরনো কোনো রাজনৈতিক দলের বিন্দুমাত্র ছায়া থাকবে না। কিন্তু এনসিপি যখন সেই পুরনো ছায়াতলেই আশ্রয় নিল, তরুণদের মোহভঙ্গ হতে সময় লাগেনি। দ্বিতীয় অধ্যায়, ক্ষমতার মোহ বনাম মাঠ গোছানোর নিঃশব্দ লড়াই। ভোটের মাঠে এনসিপি আর আরএসপির এই বিপরীতমুখী ফলাফলের পেছনে আরও একটি বিশাল মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে, আর তা হল ক্ষমতার স্বাদ এবং মাঠ গোছানোর নিখুঁত কৌশল। অভ্যুত্থানের পরপরই বাংলাদেশের তরুণ নেতারা একটি অত্যন্ত সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার হয়েছিলেন। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদের মতো তরুণ ছাত্র নেতারা। কিন্তু নেপালের তরুণেরা হেঁটেছিল সম্পূর্ণ ভিন্ন পথে। তারা অভ্যুত্থানের পর সরাসরি অন্তর্বর্তী ক্ষমতায় না গিয়ে নিজেদের পুরোটা সময়, শ্রম এবং মেধা ব্যয় করেছিল নির্বাচনের জন্য দল গোছানোর কাজে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, শুরুতেই ক্ষমতার অংশীদার হওয়াটাই এনসিপির জন্য সবচেয়ে বড় বুমেরাং হয়েছে। কেন? কারণ সরকারে থাকার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম, ভয়াবহ লোডশেডিং, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির দায়ভার অবধারিতভাবেই এই তরুণদের কাঁধেও এসে পড়েছে। মানুষ যখন বাজারে গিয়ে ডিম বা পেঁয়াজ কিনতে হিমশিম খেয়েছে, তখন তাদের ক্ষোভ গিয়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের এই তরুণ উপদেষ্টাদের ওপরও। ফলে রাজপথের সেই গগনচুম্বী জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা নির্বাচনের মাঠে এসে বাস্তবতার কষাঘাতে বেশ খানিকটা ম্লান হয়ে গেছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, নেপালের আরএসপি আসলে কি এমন জাদুর কাঠি ঘুরিয়েছিল? আরএসপির এই অভাবনীয় সাফল্যের পেছনে কোনো জাদুর কাঠি ছিল না, ছিল তীক্ষ্ণ, আধুনিক এবং হিসেবি এক নির্বাচনী ব্লুপ্রিন্ট। দলটির প্রচার কৌশলের মূল কেন্দ্রবিন্দুতে ছিল তাদের রিসার্চ, স্ট্র্যাটেজি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ। জেনজিদের এই দলটি রাজনীতিকে আবেগের পাশাপাশি ডেটা এবং রিসার্চ দিয়ে নিয়ন্ত্রণ করেছে। তারা খুব ভালো করেই জানত গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিজেদের পক্ষে কাজে লাগাতে হয়। তাদের নেতা বালেন্দ্র শাহ একটি অত্যন্ত হিসেবি মিডিয়া কৌশল অনুসরণ করেছিলেন। তিনি প্রথাগত নেতাদের মতো প্রতিদিন ক্যামেরার সামনে এসে গলা ফাটাতেন না। তিনি প্রতি 8 দিনে মাত্র একটি বড় ভাষণ দিতেন। কেন এই অদ্ভুত কৌশল? কারণ তার সেই একটি ভাষণকে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়ার জন্য নেপথ্যে কাজ করত আরএসপির 660 সদস্যের এক বিশাল এবং সুশৃঙ্খল আইটি বা সোশ্যাল মিডিয়া টিম। এই টিম তার বক্তব্যকে প্রতিটি ভোটারের স্মার্টফোনে, ফেসবুক ফিডে, টিকটকে পৌঁছে দিত।
কম কথা বলার কারণে বিরোধীরা তাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক বা ট্রল তৈরি করার সুযোগই পায়নি। অন্যদিকে এসি রুমে বসে টিভির স্টুডিওতে বড় বড় বুদ্ধিজীবীদের সাথে টক শো বা সাক্ষাৎকার দেওয়াকে রীতিমতো বয়কট করেছিলেন বালেন্দ্র শাহ। তিনি বেছে নিয়েছিলেন ধুলো মাখা রাজপথ। প্রতিদিন নেপালের 5 থেকে 7টি জেলায় রোড শো করতেন তিনি। একই দিনে নেপালের 7টি প্রদেশের যে কোনো একটিতে হঠাৎ করে গাড়ি থামিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন। এই যে সরাসরি সাধারণ মানুষের চোখে চোখ রেখে কথা বলা, স্টুডিও রাজনীতির বাইরে বেরিয়ে ধুলোবালির রাজনীতি করা, এটাই নেপালের তরুণদের ভোটের বাক্সে নীরব বিপ্লব ঘটাতে সাহায্য করেছে। তারা প্রথাগত রাজনীতিবিদদের ভোটের মাঠে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলেছিল। চতুর্থ অধ্যায়, এনসিপির পাল্টা যুক্তি, আমরা শেকড় উপড়ে দিয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যম যখন নেপাল আর বাংলাদেশের এই রাজনৈতিক তুলনামূলক বিশ্লেষণ নিয়ে মেতে উঠেছে, তখন চুপ করে বসে থাকেনি বাংলাদেশের এনসিপিও। নেপালে নির্বাচনের 2 দিন পর যখন ফলাফল স্পষ্ট হয়, তখন বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম রয়টার্স তাদের এক মূল প্রতিবেদনে লেখে, বালেন্দ্র শাহের দলের এই অভাবনীয় ফল বাংলাদেশের গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের ঠিক বিপরীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি ও আরএসপির এই চরম বৈপরীত্য নিয়ে যখন রীতিমতো ঝড় বইছে, তখন একটি পাল্টা ভিডিও বার্তা দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেনের দাবিটি অত্যন্ত গভীর, দার্শনিক এবং যুক্তিনির্ভর। তিনি বলেন, নেপালের নির্বাচনের চেয়ে বাংলাদেশের নির্বাচনে এই গণ অভ্যুত্থানের প্রভাব অনেক বেশি এবং নিরঙ্কুশ। কি বোঝাতে চাইলেন তিনি? তার মতে, নেপালের নির্বাচনে পুরনো রাজনৈতিক দলগুলো, অর্থাৎ যারা অভ্যুত্থানের পক্ষে এবং বিপক্ষে ছিল, তারা উভয় শক্তিই নির্বাচনের মধ্য দিয়ে আসন পেয়েছে। তারা পুরোপুরি মুছে যায়নি। যদিও শেষ পর্যন্ত অভ্যুত্থানকারীরাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের পর স্বৈরাচারের দোসরদের একটি ফ্যাসিস্ট সিস্টেমকে ভোটের মাঠ থেকে, রাজনীতির মাঠ থেকে পুরোপুরি শেকড় সহ উপড়ে ফেলা হয়েছে। আক্তার হোসেনের অন্তর্নিহিত দাবি হল, এনসিপি হয়তো ভোটের অঙ্কে আসন কম পেয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী কাঠামোর যে চিরস্থায়ী বিনাশ ঘটেছে, মানুষের মন থেকে যে স্বৈরাচারের ভয় দূর হয়েছে, সেটিই তাদের আসল এবং চূড়ান্ত বিজয়। একটি নির্বাচনের জয় পরাজয় দিয়ে 5ই আগস্টের বিশালতাকে মাপা যাবে না। 2 দেশ 2 নিয়তি। ইতিহাস আমাদের শেখায়, বিপ্লব আর রাষ্ট্র পরিচালনা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটিতে প্রয়োজন হয় বুক চিতিয়ে গুলি খাওয়ার অসীম সাহস, আর অন্যটিতে প্রয়োজন হয় ঘড়ির কাঁটার মতো নিখুঁত ঠান্ডা মাথার রাজনৈতিক প্রজ্ঞা। পাশাপাশি সময়ে কাছাকাছি দুটি দেশে ক্ষমতার পালাবদল হলেও নেপাল আর বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুতে। নেপালের নির্বাচনে জয় হয়েছে জেনজিদের সেই আকাঙ্ক্ষার, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাজপথে নেমেছিল। তারা আজ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি হাতে পেয়েছে। অভাবনীয় জয় নিয়ে তারা সরকার গড়ার পথে। আর বাংলাদেশের তরুণদের দলটি হয়তো পুরনো রাজনীতির গোলকধাঁধায় পড়ে জোটের সমীকরণে আটকে গিয়ে ব্যালটের লড়াইয়ে হোঁচট খেয়েছে। তারা হেঁটেছে ঠিক তার উল্টো পথে। তবে নেপালের বালেন্দ্র শাহের এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের তরুণ রাজনীতিকদের জন্য একটি বিশাল পাঠ হতে পারে। এটি শিখিয়ে দিয়ে গেল, শুধু রাজপথের স্লোগান আর বিপ্লবের আবেগ দিয়ে শেষ রক্ষা হয় না। সিস্টেম বদলাতে হলে সিস্টেমের ভেতরে ঢুকে নিখুঁত কৌশল, আধুনিক চিন্তা আর শক্তিশালী তৃণমূল সংগঠন নিয়ে লড়াই করতে হয়। দক্ষিণ এশিয়ার এই রোমাঞ্চকর ভূ রাজনৈতিক সমীকরণ ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? তরুণদের স্বপ্নীল দল এনসিপি কি তাদের ভুল শুধরে আগামীতে শক্তিশালী হয়ে ফিরে আসবে, নাকি পুরনো দলগুলোর সুবিশাল ছায়াতেই তাদের ভবিষ্যৎ চিরতরে আবদ্ধ হয়ে পড়বে? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনগুলোই আমাদের দেবে। দেশের রাজনীতি, নেপথ্যের অজানা সমীকরণ ও বিশ্বমঞ্চের প্রতিটি চাঞ্চল্যকর খবরের নির্ভুল বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।